নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসি অ্যান্ড ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচার ইংলিশে যাকে বলা জাস্টিস, দ্য কনসেপ্ট অফ জাস্টিস। ফিলসফিক্যাল পার্সপেক্টিভে কনসেপ্ট অফ জাস্টিসটা আমরা কিভাবে দেখি সে নিয়ে আমি কয়েকটা স্লাইড আজকে শো করাবো। আজকে বিশেষ করে আমি যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হলো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, অর্থাৎ কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, সেই পলিসিতে কিভাবে আমাদের সমাজে ডিস্ট্রিবিউশন করা হয় এবং আমাদের ন্যায়টা কোথায়। যে এই যে সমাজে যে বিভিন্ন অরাজকতা এবং মানুষ বলছে যে ওই ওয়ান জাস্টিস, তো ডিস্ট্রিবিউশন একটা রাষ্ট্র কিংবা একটা স্টেট কিভাবে কাকে ডিস্ট্রিবিউশন করবে, কিভাবে করবে, কোন ওয়েতে করবে। এবং এই পরিপ্রেক্ষিতেই আমি অমর্ত্য সেন, মার্তা নুসবাম এবং জন রলস তাদেরকে নিয়েই আমি আজকে কথা বলবো সে ডিস্ট্রিবিউশন পলিসি সম্পর্কে। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো জাস্টিসের সঙ্গে এথিক্স খুবই রিলেটেড, কিন্তু এই বিষয়টা ধরে ধরে লিঙ্ক করে বোঝাতে গেলে আমি পরবর্তী নেক্সট যে ক্লাসগুলো করাবো সেখানে এগুলো সম্পর্কে বিশদ আলোচনা করব। আজকে শুধু আমি ডিস্ট্রিবিউশন পলিসি অফ সোসাইটি কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে, সেখানে যে বিভিন্ন দার্শনিকরা কী কথা বলেছে আমি শুরুতে দেখাবো, প্লেটো, এরিস্টটল ওরা কী বলেছে এবং তার পরিপ্রেক্ষিতে মার্তা নুসবাম কী বলবে এবং অমর্ত্য সেন ওয়েলফেয়ার ইকোনমিক্সে কী কথা বলবে কিংবা ওয়েলফেয়ার জাস্টিসে কী বলবে, কিংবা আমরা যে জন রলস সে কি বলবে। চলো আজকে আমার ক্লাসটা একটু দেখো। জাস্টিস ইজ নট কনসেপ্ট অফ জাস্টিস, ইট ইজ দ্য জাস্টিস অন ডিস্ট্রিবিউশন পলিসি। ওকে, চলো স্লাইড দেখো। থিওরি অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা হোয়াট, এটা কি, এবং টু ফর হুম এবং কাকে আমরা দেব এবং হোয়াই কেন দেব। অর্থাৎ আমরা যে এই যে সমাজের এই যে রিসোর্স আমরা যে ডিস্ট্রিবিউশন করি আমাদের সমাজে, এটা কাকে দেব, কেন দেব, এটাই হলো এই আলোচনার বিষয়। এবং কি দেব এটা একটা গল্প। তো এখন এই যে ব্যাপারটা আমরা মনে করি যে সমাজের রিসোর্স গরিবের মধ্যে আমরা দেখি যে গরিব মানুষদের মধ্যে ডিভাইডেশন করা হয়, রাষ্ট্র থেকে আমরা অনেক সুবিধা পাই এবং রাষ্ট্র ক্ষেত্রে আমরা যেমন ট্যাক্স দেই, জিএসটি, আজকাল তো বুঝতেই পারছো। তো সেটা কিভাবে আসে, তো এই জায়গাটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। যদি বুঝি তাহলে মনে হয় অনেকটা সমস্যার সমাধান হবে। দেখো সে ডিস্ট্রিবিউশন পলিসি সম্পর্কে এই ফিলোসফারদের মধ্যে আলোচনাটা কীরকম সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো দিস দ্য ম্যাটার বলছে এখানে আমি যে বিষয়টা করার সম্পর্কে কথা বলবো সেটা কি, হোয়াট ইজ জাস্টিস, হোয়াট ডু উই ডু উইথ দিস থিওরি, অর্থাৎ জাস্টিস থিওরিটা দিয়ে আমরা কী করতে পারি, অ্যান্ড সাম অ্যাটেম্প অ্যাট দ্য অ্যাপ্লিকেশন ভায়া জন রলস অ্যান্ড মার্থা নুসবাম। জন রলস কি ওয়েতে এই ডিস্ট্রিবিউশন পলিসির কথা বলবে এবং মার্থা নুসবাম তিনি কি বলবেন। তো সেটাই আর কি, যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এবং জন রলসের সেই প্রিন্সিপাল তোমরা নিশ্চয়ই জানো, এই থিওরি অফ জাস্টিস জন রলস। এই জন রলসের স্টুডেন্ট হলো অমর্ত্য সেন। তো এখন আমরা এইগুলো সম্পর্কে একটু কথা বলবো। তাহলে সর্বপ্রথম আলোচনা হলো হোয়াট ইজ জাস্টিস। দেখো হোয়াট ইজ জাস্টিস, এই জাস্টিসের আমরা যদি বাংলায় ভাবি, যেটা আমরা অনেক সময় বলি ন্যায়, কি বলি ন্যায়। আর ন্যায়টা কি, যেখানে অন্যায় সেখানে আমরা ন্যায়কে খুঁজে পাই, অন্যথায় কিন্তু ন্যায়কে খুঁজে পাওয়া একটা কঠিন কাজ। তো দেখো এই আলোচনায় আমরা যখন জাস্টিস সম্পর্কে কথা বলবো, জাস্টিস ওয়ার্ড ইজ কাম ফ্রম জাস্ট। জাস্ট মিনস অন দ্য স্পেস, অন দ্য বেস অফ দ্য স্পেস অ্যান্ড টাইম, এবং যেটা মনে হবে যে এই পরিপ্রেক্ষিতে এটাই ঠিক, দিস ইজ কল জাস্ট। তো জাস্টিস, দ্য টার্ম জাস্টিস ইজ কাম ফ্রম জাস্ট, এটাই হলো মেইন কথা। তো এই জাস্টিস সম্পর্কে আমরা যদি দেখি, এরিস্টটলের একটা কথা আছে, সেটা কি, ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল আনইকুয়ালি। আমরা যখন ভারতীয় ওয়েতে পড়বো তখন কিন্তু তার একটা আলাদা গল্প হবে। অনেক সময় শ্রীকৃষ্ণের যে গল্প এখানে কিন্তু উঠে আসে। দেখো ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল আনইকুয়ালি। নিশ্চয় কথাটা বুঝতে পারছো। প্লেটো বলবে টু ইজ হিজ অর হার ডিউ, প্রত্যেকেই তার ডিউ অনুযায়ী আমাদের তাদের প্রাপ্য দেওয়া উচিত। এবার কার্ল মার্কস, যে বিখ্যাত ব্যক্তি কার্ল মার্কস, নিশ্চয় জানো, কার্ল মার্কস বলবে ফ্রম ইজ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি অ্যান্ড টু ইজ অ্যাকর্ডিং টু হিজ নিড। বলছে প্রত্যেকেই
তার এবিলিটি অনুসারেই তার যতটা নিড আমরা ততটাই দেব। এটা হলো কার্ল মার্কসের ওয়ে অফ ডিস্ট্রিবিউশন, যে আমাদের এইভাবেই মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা উচিত সম্পত্তি। কি সেটা পরে বলছি, কি ডিস্ট্রিবিউশন করা উচিত সেটা পরে বলছি। এটা হলো তাদের জাস্টিস, মানে ডিস্ট্রিবিউশন পলিসি সম্পর্কে, মানে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব সেই সম্পর্কে তাদের গল্প। জন রলস কি বলবে, জন রলস বলছে দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস পার্টেন টু দ্য অ্যাসাইনিং of right and duty and to the distribution of benefit and burden of the social cooperation। এই শব্দটাকে ভালো করে মনে রাখতে লাগবে, সোশ্যাল কোঅপারেশন। জাস্টিসটা আমাদের এই সমাজে হয়, এবং এই সমাজে জাস্টিসটা তখনই প্রতিষ্ঠিত হয় যখন আমাদের মধ্যে আমরা বেনিফিট এবং বার্ডেন সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করি, এবং যেখানে আমাদের সোশ্যাল কোঅপারেশন থাকবে। এটা কিন্তু আমরা রলসের ফিলোসফিতে বা রলসের এই কনসেপ্ট অফ জাস্টিস, থিওরি অফ জাস্টিসে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টার্ম, দ্য সোশ্যাল কোঅপারেশন। তাহলে এভাবেই আমরা কিন্তু প্রিন্সিপালের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো জিনিস ডিস্ট্রিবিউশন করি বা জাস্টিসটাকে আমরা ডিটারমাইন করি। দিস ইজ দ্য জাস্টিস ফ্রম অ্যারিস্টটল, প্লেটো, মার্কস অ্যান্ড রলসের পরিপ্রেক্ষিতে। নেক্সট বলছে ডিস্ট্রিবিউশন অফ হোয়াট, বাই হোম অ্যান্ড হোয়ার অ্যান্ড বেস অন হোয়াট। বলছে কি পরিপ্রেক্ষিতে কাকে কি আমরা দেব, এটাই হলো গল্প। বলছে হোয়াট আর দ্য বেনিফিট অ্যান্ড বার্ডেন টু বি সোশ্যালি ডিস্ট্রিবিউটেড। বলছে কোন কোন জিনিসগুলো আমাদের সোশ্যালি ডিস্ট্রিবিউট করা উচিত। তখন বলা হয় যে রাইট, কি আমাদের যে রাইট, ডিউটিস, সার্ভিস ইজ লাইক মেডিসিন, এডুকেশন, অনার, ডিসঅনার, প্রিভিলেজ, সাপোর্ট। এগুলো কি হয়, এগুলো রাষ্ট্র কর্তৃক আমাদের ডিস্ট্রিবিউশন করা হয়, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক এগুলো আমাদের মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। যে একজন রাষ্ট্রের যে নাগরিক আছে তাদেরকে আমরা এই অধিকারগুলো, এই কর্তব্যগুলো, এই সার্ভিসগুলো আমরা রাষ্ট্র কর্তৃক এগুলো দেবে। এবার বলছে হু ইজ দ্য ডিস্ট্রিবিউটিং দেম, কে এগুলো ডিস্ট্রিবিউট করবে। বলছে স্টেট মানে রাষ্ট্র। এনজিও, এই যে আমাদের সমাজে বিভিন্ন এনজিও আছে তারাও কিন্তু এই বিষয়গুলো ডিস্ট্রিবিউট করবে। ফর প্রফিট সেক্টর ইটস লাইক দ্য ভেরিয়েট কম্বিনেশন, আমাদের সমাজে বিভিন্ন সংস্থা আছে, তারাই কিন্তু এই বিষয়গুলো রাষ্ট্রের মধ্যে, মানুষের মধ্যে এগুলো আমাদের দেবে। কিভাবে দেবে সেটা বলছি। এবার দেখো ডিস্ট্রিবিউশন হোয়ার, কোথায় এখানে ডিস্ট্রিবিউশন করা হবে। এই যে বিষয়গুলো, এগুলো কোথায় ডিস্ট্রিবিউশন হবে। লোকাল গভর্নমেন্ট টেরিটরিজ, একটা রাষ্ট্র তার বা একটা অঞ্চল তার নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে এনজিও যার সঙ্গে থাকবে সেই অঞ্চলের মধ্যে দেবে, যে রাষ্ট্র সে রাষ্ট্রের মধ্যে দেবে, এবং গভর্নমেন্ট বিশেষ করে রাজ্য সরকার সে রাজ্য সরকার রাজ্যের মধ্যে দেবে। এটা বলে ন্যাশনাল স্টেট তার নির্দিষ্ট টেরিটরির মধ্যে দেবে। সুপ্রা ন্যাশনাল অর ইভেন দ্য গ্লোবাল ডিস্ট্রিবিউশন অবশ্য আছে, বিশ্ব সংস্থা। তো সবাই কিন্তু ডিস্ট্রিবিউশন পলিসির উপরে ডিপেন্ড করে, এরা সবাই কিন্তু ডিস্ট্রিবিউশন করে। দিস দ্য ম্যাটার। এবার দেখো ডিস্ট্রিবিউশনটা কিসের উপর ভিত্তি করে করা হবে। বলছে ডিস্ট্রিবিউশন ইজ বেসড অন হোয়াট পিপল ডিজার্ভ, মানে যে মানুষ যেটা ডিজার্ভ করে তার পরিপ্রেক্ষিতে, এই তার যোগ্যতার পরিপ্রেক্ষিতে, ডিজার্ভের পরিপ্রেক্ষিতে আমরা ডিস্ট্রিবিউশন করব এগুলো। আবার কি ইকুয়ালিটির ভিত্তিতে। বলছে ক্লাসিক্যাল লিবারাল প্রিন্সিপাল টু দ্য ইজ অ্যাকর্ডিং ফর ওয়ান। বলছে ইকুয়ালিটি মানে প্রত্যেকেরই আবার এই রাষ্ট্রে একটা সমান অধিকার আছে, যে নাগরিক হওয়ার পরিপ্রেক্ষিতে, একটা সমাজের সদস্য হওয়ার পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু একটা বেসিক জিনিস সে দাবি করে, সে ইকুয়াল ক্লাসিক্যাল লিবারাল প্রিন্সিপাল। সবাই একই রকমভাবে। আবার নিড, প্রয়োজন অনুসারে একই জিনিস একজনের ক্ষেত্রে সেটা কম দিলেও হবে, আবার একজনের ক্ষেত্রে বেশি দিলেও হয়। তো এই যে ক্লাসিক্যাল একটা নিড, বলছে ডিস্ট্রিবিউশন ইজ বেসড অন হোয়াট দ্য পিপল নিড, মানুষের যেটা প্রয়োজন তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। মানে সবার কিন্তু একই রকম নিড নাও হয়, যেমন এসসি, ওবিসি, এসটি, এই যে ক্যাটাগরি সিস্টেমটা এটাও কিন্তু এর মধ্যে আছে। নিড যে সবাইকে একই রকমভাবে দেব এমনটাও কিন্তু নয়। তো এই তিনটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ডিস্ট্রিবিউশন করা হয়, একটা ডিজার্ভ, তারপর ইকুয়ালিটি অ্যান্ড নিড, এই তিনটি। তারপর দেখো বলছে এর পরিপ্রেক্ষিতে কী হয়, আমাদের সমাজে যে সমস্যাগুলো, এই যে তিনটা প্রিন্সিপাল, এই তিনটি প্রিন্সিপাল কিন্তু আমাদের সমাজে ফলো হয় না, কি নো ইন্টারেস্ট ইন অ্যাপ্লিকেশন। মানুষ এগুলো এই জাস্টিসের এই যে তিনটা প্রিন্সিপালের কথা বললাম, মানুষ এগুলো ফলোই করতে চায় না।
এবং কি নো ইন্টারেস্ট টু কম্প্রোমাইজ, এবং যে যেখানে ক্ষমতা ধরে আছে তারা কিন্তু কখনোই জাস্টিসের এই প্রিন্সিপালগুলোকে কখনোই অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে না। এবং ইন দ্য পলিসি এরিয়া দেয়ার ইজ ওভারওয়েলমিং সাপোর্ট অফ দ্য সুপ্রাকোয়া। এবং আরেকটা সবচেয়ে বড় সমস্যা হলো এই যে বিভিন্নভাবে সেগুলোকে কারাপ্টেড করা পলিসি। তো এইটাই হলো জাস্টিসের সবচেয়ে বড় সমস্যা, যে আমরা এগুলো অ্যাপ্লিকেশন করতে চাই না আমাদের সমাজে, কারণ এগুলো সম্পর্কে আমরা জানি না। যেটা প্রয়োগ করি আমরা নিজের যে ক্ষমতা বা নিজের দাম্ভ সেটাকেই প্রয়োগ করি। তো এগুলো হলো সমস্যা ক্রিয়েট করে। এটা হলো ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে বলা হয়। এবার দেখো এই যে জাস্টিস, এটা জিনিসটা কি, ডিস্ট্রিবিউশনটা কোন ওয়েতে হওয়া উচিত, এই সম্পর্কে স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলসফি তারা কি বলেছে। তারা বলেছে দ্য প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আর দেয়ারফর বেস্ট thought of as the providing the moral guidance for the political process and structures that affect the distribution of economic benefit and burden in society। বলছে এই যে ইকোনমিক বার্ডেন এবং এবং বেনিফিট এটা সোসাইটির মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সোসাইটির মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করা, একটা গাইডেন্স প্রয়োগ করাটাই হলো অ্যাকচুয়ালি দ্য ডিস্ট্রিবিউটিভ থিওরি অফ জাস্টিস। এটা কারা বলবে? এটা অ্যাকচুয়ালি এনসাইক্লোপিডিয়া অফ ফিলসফি, এবং তারা বলে যে পলিটিক্যাল ওয়েতে একটা হবে, একটা নির্দিষ্ট একটা মোরাল গাইডেন্স থাকবে সেখানে, একটা স্ট্রাকচার থাকবে। এই স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে সব কিছু ডিস্ট্রিবিউশন করাটাই হলো ডিস্ট্রিবিউটিভ থিওরি অফ জাস্টিস। যদি সেটা না হয় তাহলে সেটা ইনজাস্টিস। চলো এবার দেখো জন রলস তিনি ডিস্ট্রিবিউশন সম্পর্কে কী বলবেন। বলছে জন রলস, তোমার নিশ্চয় বইটার নাম জানো, তার বইয়ের নাম হলো থিওরি অফ জাস্টিস। দেখো আমি সেটা খুব সংক্ষেপে তাড়াতাড়ি বলতেছি। নেক্সট আমি যখন অন্য অন্য বিষয়গুলো সম্পর্কে কথা বলবো, জন রলসের সঙ্গে বিভিন্ন অমর্ত্য সেন কিংবা আরও অন্য অন্য ব্যক্তিদের কী সম্পর্ক সেগুলো সম্পর্কে কথা বলবো, এবং ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে এগুলো আলোচনা করবো, কিন্তু টাইম লাগবে একটু। তো দেখো আজকে শুধু জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। জন রলস তিনি এই যে মানে তার থিওরি অফ জাস্টিস অর্থাৎ ডিস্ট্রিবিউশন থিওরি অফ জাস্টিস, জন রলসের থিওরি তো আলাদা, তো এখানে আবার ডিস্ট্রিবিউশন পলিসি সম্পর্কে কথা বলবো। তো তিনি কি বলছেন, বলছে জন রলস দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস পার্টেন টু দি অ্যাসাইনিং অফ রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড টু দ্য ডিস্ট্রিবিউশন অফ বেনিফিট অ্যান্ড বার্ডেন অফ সোশ্যাল কোঅপারেশন। বলছে এই যে বেনিফিট এবং বার্ডেন সব কিছু যে সোসাইটিতে আমরা দেব, এবং তার মধ্যে একটা সোশ্যাল কোঅপারেশন থাকবে, তবেই আমাদের জাস্টিসটা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। বলছে জাস্টিস অ্যাজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিস। বলছে তিনি এই কথা বলবেন, জাস্টিসটা হলো কি, জাস্টিস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যাল ইনস্টিটিউশন, এই যে সামাজিক যে প্রতিষ্ঠান এবং সব ক্ষেত্রেই এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, এবং যার উপর ভিত্তি করে আমাদের সমাজ দাঁড়িয়ে আছে। এটা ইম্পর্ট্যান্ট দিক। বলছে জাস্টিস অ্যাজ অ্যান অ্যাগ্রিমেন্ট of rational egoistic who are interested in cooperation, যারা এই কোঅপারেশনের সঙ্গে সেই র্যাশনাল বিংগুলো মানে সেই মানুষগুলো এই যারা সমাজের সঙ্গে একটা অ্যাগ্রিমেন্টে আছে, তাদের জন্যই শুধু জাস্টিসটা কিন্তু ওই অজ্ঞ যারা সমাজ থেকে দূরীভূত, সমাজ থেকে বিচ্যুত তাদের জন্য নয়। জাস্টিসটা এই সমাজের মানুষগুলোর জন্য যারা র্যাশনাল বিং। এটা হলো মানুষের বুদ্ধিপ্রসূত একটা আবিষ্কার এই জাস্টিসটা। এগুলো জন রলসের এই আলোচনা শুরুতেই পাওয়া যায়। জন রলসের আমি আশা করি যে এখানে যদি আমার সাবস্ক্রাইবার বাড়ে তাহলে এই যে তার যে বই এই থিওরি অফ জাস্টিস আমি এটা ধরে ধরে পড়াবো, এবং অমর্ত্য সেন আইডিয়া অফ জাস্টিস ওটাও পড়াবো। চেষ্টা করবো আর কি, আমি যতটুকু জানি। তাহলে এবার দেখো জন রলস দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস। আমরা জানি জন রলসের দুটো প্রিন্সিপাল আছে, ফার্স্ট প্রিন্সিপাল, সেকেন্ড প্রিন্সিপাল, কিন্তু ওভাবে এখন পড়াচ্ছি না। এখন তাদের প্রিন্সিপালের মেইন বক্তব্যটাকে সেটাই শুধু বলতেছি। দেখো জন রলস বলছে ইজ পারসন, প্রথম যেটা বলছে যে তাদের প্রিন্সিপাল বলছে ইজ পারসন হ্যাজ দ্য সেম indefeasible claim to a fully educated scheme of equal basic liberty, which scheme is compatible with the same scheme of liberty for all। বলছে প্রত্যেক মানুষকে তার সমস্ত যে লিবার্টি স্বাধীনতা, প্রত্যেকটা মানুষকে একই পরিমাণ ইকুয়াল বেসিক্সে দিতে হবে এই সমাজের প্রত্যেকটা মানুষকে, যেটাকে আমরা ভেল অফ ইগনোরেন্স বলে থাকি তাদের ভাষায়। তো কেন? কারণ আমরা কীরকম বলছে যে আমাদের এই সমাজে
প্রত্যেকটা মানুষকে সবাইকে একইভাবে ট্রিট করতে হবে। প্রথম কথা বলছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিস আর টু বি স্যাটিসফাই অফ দ্য টু কন্ডিশন। সবাইকে একইভাবে স্বাধীনতা সব কিছু দেওয়ার পরে, একটা বেসিক দেওয়ার পরেও আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। কী জিনিসটা? সেটা বলতে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক যে ইনইকুয়ালিটিস, আমরা যে বৈষম্য করব, রাষ্ট্র কর্তৃক যে আমাদের বৈষম্যটা হবে, সেই বৈষম্যটার পিছনে তাহলে দুটো প্রিন্সিপালের কথা বলছেন। সেই প্রিন্সিপালটা কি বলে? দুটো কন্ডিশন করছে যে এইরকম কন্ডিশনে কিন্তু রাষ্ট্র কাউকে একটু বেশি দিতে পারে, কাউকে কম দিতে পারে। সেই কন্ডিশন দুটো কি বলছে? দে আর টু বি অ্যাটাচ of office and position open to all under condition of fair equality of opportunity. They are to be the greatest benefit of the least advantaged member of the society. বলছে যখন কোনো সম্পত্তি দেওয়া হবে এবং তাদের যে বলবো কি যে তাদের যে কন্ডিশনটা, তার ইকোনমিক কন্ডিশনটা, সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। এবং তারপরে একটা জিনিস আছে, সেটা কি বলছে? যে লিস্ট অ্যাডভান্টেজ পিপল অফ দ্য সোসাইটি, বলে যারা অন্তর্দয় ব্যক্তি, সমাজের পতিত, হ্যাঁ, একদম শেষের দাঁড়িয়ে আছে, সেই মানুষগুলোর কথা ভেবে আমরা কিন্তু রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের যিনি পরিচালক হবেন তিনি কিন্তু কাউকে একটু কম দিতে পারেন, কাউকে একটু বেশি সুবিধা দিতে পারেন। হ্যাঁ, কারণ এটাও একটা কিন্তু ওয়েলফেয়ার ইকোনমিক্স বা মানে একটা আইডিয়াল সোসাইটি প্রতিষ্ঠা করার কিন্তু একটা লক্ষ্য। মানে এই দুটো কন্ডিশনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র কিন্তু মানুষকে একটু ইকোনমিকভাবে কাউকে একটু বেশি হেল্প করতে পারে, কাউকে একটু কম হেল্প করতে পারে। তো এই হলো জায়গাটা কোথাকার, বলছে যে প্রিন্সিপাল অফ জাস্টিস জন রলসের। এবার দেখো, এই জন রলসের এই কথাগুলো বলার পরেও এটা তিনি বলবেন যে এভাবে হতে পারে। আধুনিক এই যে কয়েকদিন আগে বিশেষ করে মার্তা নুসবাম আর অমর্ত্য সেন তো এখনো আছে, আপনারা জানেন। হ্যাঁ, আমাদের শান্তিনিকেতন ওখানেই তো। তো এই যে অমর্ত্য সেন, দেখো অমর্ত্য সেনের যখন অমর্ত্য সেনের যখন আমরা আইডিয়া অফ জাস্টিস পড়ি, সেখানে আমরা দেখি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের সাব আমরা খুঁজে পাই। এবং বর্তমান আমরা মার্তা নুসবামের যে তার যে দর্শন যখন আমরা পড়ি, সেখানেও কিন্তু আমরা এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ খুঁজে পাই। অর্থাৎ ডিস্ট্রিবিউশন অন দ্য বেসিস অফ ক্যাপাবিলিটি, মানে যার যতটা ক্যাপাবেল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই সমাজের রিসোর্সগুলোকে ডিস্ট্রিবিউশন করা উচিত। তো এখানে আমরা দুজন ব্যক্তি পেয়েছি, একটা মার্তা নুসবাম আর একটা অমর্ত্য সেন। তো তাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু এরিস্টটলিয়ান থিওলজি। ওই এরিস্টটল বলছে যে ইকুয়াল শুড বি ট্রিটেড ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল আনইকুয়ালি। তো ওই জায়গাটা থেকে কিন্তু এই যে ভদ্রলোক অর্থাৎ ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের কিন্তু জন্ম। এদের মেইন গল্পটা কি? দেখো একটু পড়ি তাহলে বুঝতে পারবে। বলছে দ্য আইডিয়া ইজ দ্যাট one we identify a group of especially important function in human life, we are then in a position to ask what the social and the political institution are doing about them. Are they giving people what they need in order to be capable of functioning in all of this way? বলছে and are they doing this in minimal way or are they making it possible for citizen to function well? বলছে সমাজে যখন আমরা কোনো কিছু ডিস্ট্রিবিউশন করব, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট থিং, সেটা হলো আমাদের ক্যাপাবিলিটি। আর আমি যাকে ডিস্ট্রিবিউশন করতেছি বা যে সমাজের কাছ থেকে কোনো কিছু নিচ্ছে, সমাজ বলতে রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু দিচ্ছে, কিংবা রাষ্ট্র যাকে প্রায়োরিটি দিচ্ছে, সে কি ওটা পাওয়ার যোগ্য? এই জায়গাগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্যাটা আধুনিক যুগে তৈরি হয়েছে। কাউকে বেশি ছাড় দেওয়া হচ্ছে, কাউকে কম ছাড় দেওয়া হচ্ছে, তারপর কাউকে রাষ্ট্র কর্তৃক কাউকে তোষণ করা হচ্ছে, আবার কাউকে ধিক্কার করা হচ্ছে। তো এই জায়গাগুলোর জন্য এটা তৈরি হয়েছে। মেইন কথা হলো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। তো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ সম্পর্কে 10টা লিস্ট দিয়েছিলেন এই মার্তা নুসবাম। এগুলো সম্পর্কে আমি পড়বো, আমি পড়াবো। হ্যাঁ, আজকে শুধু জাস্ট তোমাদের একটু বেসিক আইডিয়া দিলাম। তো এই যে মার্তা নুসবাম, আমরা কিন্তু যখন গান্ধীর ফিলসফি পড়ি, সেখানেও কিন্তু এই তাদের যে ট্রাস্টিশিপ কনসেপ্টটা, সেটাও কিন্তু এই ডিস্ট্রিবিউশন পলিসির মধ্যেই পড়ে। ওগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো মেইন কথা হলো অমর্ত্য সেন কী বলছে, মার্তা নুসবাম কী বলবে এবং রলস কী বলবে, এদের পরিপ্রেক্ষিতে আমি নেক্সট দিন মানে নেক্সট যখন ভিডিও বানাবো, তখন একটা এর সিকোয়েন্স ধরে ধরে আমি আরও কিছু বলবো আর কি। দেখো আমার ক্লাসটা সাবস্ক্রাইব করো, ক্লাসটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো চ্যানেলটাকে।
আর দেখার চেষ্টা করো। আমি আশা করি যে সবাইকে ধীরে ধীরে একটু করে বোঝার চেষ্টা করব আমি যতটুকু জানি। হ্যাঁ, ওকে, ভালো থাকো। তো এটাই আমার চ্যানেল নেম, নাসি অ্যান্ড ফিলসফি। আর দেখি, আমি ভাবছি যে এগুলো ইংলিশে বলবো। হ্যাঁ, যদি টাইম পাই নেক্সট টাইম আমি চেষ্টা করব এগুলো ইংলিশে বলার জন্য। হ্যাঁ, তবে ফ্যানটা বন্ধ করছি তো একটু গরম লাগছে। ঠিক আছে, ওকে, ভালো থেকো, বাই।